বেদান্ত সোসাইটি অফ জাপানের অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মেধসানন্দজি মহারাজ রচিত রামকৃষ্ণ চেতনা এই পুস্তকটিতে সংকলিত বেলুর মঠ রামকৃষ্ণ লোকের প্রতিরূপ এই রচনাটি পাঠ করছি। বৈষ্ণবদের মধ্যে এরকম একটা বিশ্বাস প্রচলিত আছে যে স্থূলভাবে যে বৃন্দাবন দেখতে পাওয়া যায় তা সূক্ষ্মরূপে বর্তমান নিত্য বৃন্দাবনের প্রতিরূপ। অনুরূপভাবে বলা যায় আমরা যে স্থূল চক্ষে বেলুর মঠ দেখি তা সূক্ষ্মরূপে যে রামকৃষ্ণ লোক আছে তারই স্থূল রূপ বা প্রতিরূপ। দক্ষিণেশ্বর ও বেলুর মঠের মহিমা প্রসঙ্গে শ্রী শ্রী মা একবার বলেছিলেন, যার জন্য কাশী যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে অর্থাৎ বেলুর মঠে আছেন। বেলুর মঠ এ যুগের মহাতীর্থ মন্তব্য করেছিলেন স্বামী শিবানন্দজি। বেলুর অর্থাৎ বেলুর মঠ সম্বন্ধে কেন তিনি এ মন্তব্য করেছিলেন এখন তা ব্যাখ্যা করা যাক। একসময় বেলুর গ্রামের গঙ্গার ধারে ছিল নেপালের রাজার কাঠের গোলা। নেপাল রাজার কলকাতার প্রতিনিধি ছিলেন ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায়। পূজাপাঠ, শাস্ত্রচর্চায় ও সাধুসঙ্গেও তিনি বিশেষ উৎসাহী ছিলেন। সেই সূত্রে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হন এবং শীঘ্র তাঁর ঘনিষ্ঠ ও প্রিয় হয়ে ওঠেন। ঠাকুর তাঁকে কাপ্তেন বলে ডাকতেন। দক্ষিণেশ্বরে যেমন কাপ্তেনের গতায়াত ছিল, তেমনি কলকাতায় নিজের বাসাতেও তিনি ঠাকুরকে মাঝে মাঝে নিমন্ত্রণ করে আনতেন। এইভাবে একবার ঠাকুরকে তিনি বেলুড়ে নেপাল রাজার কাঠগোলাতেও এনেছিলেন, যার নিকটে পরবর্তী যুগে বেলুর মঠ স্থাপিত হয়। এছাড়া দক্ষিণেশ্বরে তাঁর 30 বৎসর অর্থাৎ 1855 থেকে 1885 এই পর্যন্ত বাসকালে ঠাকুর বহুবার নৌকো করে কলকাতায় যাতায়াত করেছেন। অনুমান করা অসঙ্গত হবে না যে সেই সময় মঠের বর্তমান ভূমি বারংবার তাঁর ঐশী দৃষ্টির দ্বারা অভিসিঞ্চিত হয়েছিল। এই যাতায়াতকালে তিনি তাঁর দিব্য দৃষ্টি সহায়ে নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন ভবিষ্যতে গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত ওই ভূমিতে একটি মঠ স্থাপিত হবে, যে মঠে তাঁর পুনরভ্যুত্থান হবে এবং যা সমস্ত পৃথিবীতে তাঁর উদার আধ্যাত্মিক ভাব প্রচারের প্রধান কেন্দ্রস্থল হবে। পরবর্তী যুগে যেখানে বেলুর মঠ হয় সেই জমি সম্বন্ধে শ্রী শ্রী মা মন্তব্য করেছিলেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে যেখানে এখন বেলুর মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। বেলুর মঠ প্রতিষ্ঠার পর শ্রী শ্রী মা আরও বলেছিলেন ঠাকুর আগে থেকেই এই স্থানটি পছন্দ করেছিলেন। গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতুল, এখানে মঠ করে নরেন খুব ভালো কাজ করেছে। এরপর 27শে ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে নীলাম্বরবাবুর বাগানবাড়িতে সাময়িকভাবে অবস্থিত মঠ থেকে ঠাকুরের ভস্মাস্থিপূর্ণ আত্মারামের কৌটা স্বামীজি নিজে কাঁধে করে নিয়ে এসে বেলুর মঠে নূতন কেনা জমিতে একটি আসনের উপর রেখে ভূমিষ্ঠ প্রণাম করেন এবং সমবেত অন্য সন্ন্যাসী ও ভক্তরা তাঁকে অনুসরণ করেন। তারপর তিনি ঠাকুরকে পায়েস ভোগ দেন। আত্মারামের কৌটা মঠের নূতন জমিতে নিয়ে যাওয়ার সময় স্বামীজি সেখানে উপস্থিত তাঁর শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেন, ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। সেজন্যই আমি স্বয়ং তাঁকে কাঁধে করে নূতন মঠ ভূমিতে নিয়ে যাচ্ছি। সেই সময় শরৎচন্দ্রকে এও বলেন, নিশ্চয় জানবি বহু কাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন। সংঘজননী শ্রী শ্রী মায়ের বেলুর মঠের জমিতে শুভ পদার্পণ ঘটে 1898 খ্রিস্টাব্দের 28শে মার্চ সোমবারে। মঠ তখন নীলাম্বর বাবুর ভাড়া বাড়িতে। শ্রী শ্রী মা প্রথমে সেখানে আসেন। মা যাবার অর্থাৎ কলকাতায় ফিরবার আগে যেন মঠের নূতন জমিতে একবার পদধূলি দিয়ে যান। স্বামী ব্রহ্মানন্দের এই সানুনয় প্রার্থনায় মায়ের সেদিন ওই জমি দেখতে যাওয়া। এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী 12 নভেম্বর 1898 শ্রী শ্রী মা প্রথমে নীলাম্বরবাবুর ভাড়া বাড়িতে অবস্থিত মঠে ও পরে মঠের সাধুদের সঙ্গে বেলুর মঠের নূতন জমিতে শুভাগমন করেন। তার সঙ্গে ছিল তার নিত্য পূজিত শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি। সেখানে তিনি নিজ শ্রী হস্তে পূজাস্থান পরিষ্কার করে ঠাকুরের প্রতিকৃতি বসিয়ে পূজা করেন। এই সময়েই স্বামীজি মাকে বলেন, মা তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। এরপরও মা বহুবার বিভিন্ন উপলক্ষে মঠে এসেছেন এবং কখনো কখনো থেকেছেন। নবনির্মিত বেলুর মঠের আনুষ্ঠানিক উদ্বোধন হয়
9 ডিসেম্বর 1898, যদিও 2 জানুয়ারি পাকাপাকিভাবে নীলাম্বর বাবুর ভাড়া বাড়ি ছেড়ে সকল সাধু ব্রহ্মচারী বেলুড় মঠে এসে থাকতে শুরু করেন। এদের মধ্যে ছিলেন স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী প্রেমানন্দ প্রমুখ শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ও ত্যাগী পার্ষদরা। বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণের জীবন্ত উপস্থিতির কথা আমরা নানা সূত্রে জানতে পারি। স্বামীজি ও স্বামী ব্রহ্মানন্দজি তো বটেই, ঠাকুরের অন্য পার্ষদরাও তাঁকে মঠে প্রত্যক্ষ দেখতেন। স্বামী প্রেমানন্দজি একদিন অন্যকে বলছেন, আমি একখানি নূতন কাপড় ঠাকুরকে নিবেদন করে পরতে যাচ্ছি। ঠাকুর এসে আমায় বললেন, হ্যাঁ রে বাবুরাম, তুই নূতন কাপড় পরছিস আর আমার জামা যে কেটে দিয়েছে, আমায় তুই কি আর ভালোবাসিস না? তারপর ঠাকুর ঘরে গিয়ে দেখা গেল সত্যই ঠাকুরের জামা অর্থাৎ ছবিতে পরানো ইঁদুরে কেটে দিয়েছে। প্রবীণ সাধুদের পরম্পরায় শ্রুত যে যখন নিত্য মঙ্গলারতির পর শিবানন্দজি মন্দিরে যেতেন, ঠাকুর সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে চিবুক ধরে তাকে আদর করতেন। এছাড়া প্রেমানন্দজি ও শিবানন্দজির স্মৃতিকথা থেকে জানা যায় যে তাঁরা দেখতেন ঠাকুর মন্দিরের বারান্দায় বা মঠ প্রাঙ্গণের এদিক ওদিক পায়চারি করছেন। সেই জন্য তারা বিশেষভাবে খেয়াল রাখতেন মঠ প্রাঙ্গণে যেন চোর কাঁটা বা ইঁটের টুকরো পড়ে না থাকে, যাতে শ্রী শ্রী ঠাকুর স্বচ্ছন্দে সেখানে বেড়াতে পারেন। শুধু ঠাকুর নন, তাঁর অন্তরঙ্গ পার্ষদরাও স্থূল শরীর ত্যাগ করার পরেও বেলুড় মঠে যে সূক্ষ্ম শরীরে আবির্ভূত হতেন তার সাক্ষ্য দেয় নিম্নের ঘটনাটি। 1938 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের নবনির্মিত সুদৃশ্য বিশাল মন্দিরের প্রতিষ্ঠা কার্য সমাপনের পরে সংঘের তৎকালীন প্রেসিডেন্ট এবং ঠাকুরের পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি যখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, তখন তাঁর সেবক সন্ন্যাসী তাঁকে জিজ্ঞাসা করেন, আপনি যে ঠাকুর ও স্বামীজিকে কি বলবেন বলেছিলেন? মহারাজ উত্তর দিলেন, হ্যাঁ বলেছি। স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি উপর হতে দেখবেন বলেছিলেন, এবারে দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আজ আপনার পরিকল্পিত নূতন মন্দিরে বসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ ও গঙ্গাধর মহারাজ সকলেই দাঁড়িয়ে দেখছেন। আঙুল দিয়া দক্ষিণ পশ্চিম কোণের দিকে দেখাইলেন। স্বামী ব্রহ্মানন্দজির প্রিয় সেবক নির্বাণানন্দজি স্মৃতিচারণা করছেন। শুনেছি বেলুড় মঠে মায়ের শরীর দাহ হয়ে যাবার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন, সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে 51টি পীঠ গড়ে উঠেছে। সেই সতীর সমস্ত শরীর আজ বেলুড় মঠের মাটিতে মিশে রইল। তাহলেই বুঝে দেখো বেলুড় মঠ কত বড় তীর্থ। একইভাবে সপ্তর্ষির অন্যতম ঋষি ও শিবাবতার স্বামীজির, কৃষ্ণ সখা ও শ্রীরামকৃষ্ণের মানসপুত্র ব্রহ্মানন্দজির, শ্রীমতীর অংশে জন্ম ঈশ্বরকোটি প্রেমানন্দজির, শ্রীরামকৃষ্ণের লীলা সহচর শিবানন্দজির এবং শ্রী শ্রী ঠাকুরের আরও কয়েকজন অন্তরঙ্গ পার্ষদ, যাঁরা প্রত্যেকেই ছিলেন আধ্যাত্মিক জগতের এক একজন দিকপাল, তাঁদের সমগ্র দেহ বেলুড় মঠের পুণ্যভূমিতে মিশে তাকে পুণ্যতর করে তুলেছে। মঠের মহিমার কথা পূজনীয় মহাপুরুষ মহারাজও নানা প্রসঙ্গে যা বলেছিলেন তারই কয়েকটি উদ্ধৃতি নিম্নে দেওয়া হলো। এর মধ্যে উল্লেখ আছে যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা তো বটেই, ঠাকুরের পার্ষদরাও দেহান্তে সূক্ষ্ম শরীরে বেলুড় মঠে বাস করেন। বেলুড় মঠ কি কম স্থান গা? স্বয়ং শিবাবতার স্বামীজি এখানে বাস করতেন। এখানেই তিনি সমাধি যোগে দেহত্যাগ করেন, কিন্তু এখনও তিনি সূক্ষ্ম দেহে এ মঠে রয়েছেন, তাকে দেখতে পাওয়া যায়। আমি কতদিন তাকে তার ঘরে গভীর ধ্যানস্থ দেখেছি। কখনো দেখেছি তিনি পায়চারি করছেন। তিনি নিজে কাঁধে করে ঠাকুরকে এখানে বসিয়েছেন। ঠাকুর যেখানে সেখানেই মা আর স্বামীজিও আছেন, আর সব পার্শ্বদেরাও। ঠাকুর পার্শ্বদের ছাড়া থাকতে পারতেন না, আর পার্শ্বদেরাও ঠাকুরকে ছেড়ে থাকতে পারেন না। গুরু আর গঙ্গা দুদিকে, আর মাঝখানে আমি বেশ আনন্দে আছি। এ স্থান তো বৈকুণ্ঠ। স্বয়ং জগন্নাথ এখানে রয়েছেন জগতের কল্যাণের জন্য। কত ভাব, কত মহাভাব হয়েছে এখানে।
আমাদের আত্মারাম ঠাকুর রয়েছেন, আর ঠাকুরের পার্ষদরা সকলেই এ স্থানে এখনও সূক্ষ্ম দেহে রয়েছেন। তাহাদের দেখাও পাওয়া যায়। কোথায় কোনো একজন সাধক সিদ্ধিলাভ করেছিলেন, তাতেই সেই স্থান তীর্থে পরিণত হয়েছে। আর এ যে মহাতীর্থ, এ স্থানের প্রত্যেক ধূলিকণাও যে কত পবিত্র। ঠাকুর স্বামীজি এরা যে কী ছিলেন তা লোকের বুঝতে ও জানতে এখনও ঢের দেরি। জগতের হিতের জন্য এত বড় আধ্যাত্মিক শক্তি সহস্র সহস্র বৎসরের মধ্যেও জগতে আবির্ভূত হয়নি। এই বেলুড় মঠের ধুলিতে গড়াগড়ি দেবার জন্য দেশ দেশান্তর থেকে কত লোক ছুটে আসবে। 1932 খ্রিস্টাব্দে শিবানন্দজির করা পূর্বোক্ত মন্তব্যের বহু বৎসর পরে 1971 খ্রিস্টাব্দে স্বামী চেতনানন্দজি যখন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য, খ্যাতনামা লেখক ও বক্তা এবং নিউ ইয়র্কের রামকৃষ্ণ বিবেকানন্দ সেন্টারের অধ্যক্ষ প্রবীণ সন্ন্যাসী স্বামী নিখিলানন্দজির সঙ্গে দেখা করতে যান, তখন কথা প্রসঙ্গে নিখিলানন্দজি তাঁকে বলেন, দেখো, আমার একটা বাসনা আছে। আমি বেলুড় মঠে গিয়ে ঠাকুরের মন্দিরের সামনে ধুলায় গড়াগড়ি দিয়ে ঠাকুরকে প্রণাম করব। আমার এ বাসনা মনে হয় পূরণ হবে না। আমি এখন বৃদ্ধ। তাছাড়া অন্যেরা অর্থাৎ এখানকার ভক্তরা আমাকে যেতে দেবে না। এহেন পুণ্যতীর্থ বেলুড় মঠকে আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই মর্তভূমির রামকৃষ্ণ লোক বলে গ্রহণ করতে পারি। সূক্ষ্ম লোকে অবস্থিত অদৃষ্ট রামকৃষ্ণ লোকের সুস্পষ্ট আভাস এই বেলুড় মঠের মাধ্যমে পাওয়া যেতে পারে। উপরন্তু দেহত্যাগের পর রামকৃষ্ণ লোকে বাস করার যে দিব্য আনন্দ, বেলুড় মঠের আধ্যাত্মিক রূপের সঙ্গে একাত্ম হলে সেই আনন্দের কিছুটা অন্তত জীবদ্দশাতেই অনুভূত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।